আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বহাল তবিয়তেই আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি অধ্যায়ভিত্তিক হাইলাইটস, অর্থাৎ এখানে আমরা এক একটা অধ্যায়ের উপর ইম্পর্টেন্ট টপিকগুলোর হাইলাইটেড অংশগুলো দেখব। অর্থাৎ এখানে সূত্রের কোনো প্রতিপাদন দেখব না, জাস্ট বেসিক আইডিয়াগুলো নেব এবং সেই সূত্র ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করা দেখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভরবেগের সংরক্ষণ সূত্র, রকেটের চলন এবং সংঘর্ষ। সামনে আগাই। আমাদের প্রথম টপিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগ এই রাশিটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে আমরা যা বুঝি সেটা হলো কোনো সিস্টেমের উপর প্রযুক্ত মোট বল শূন্য হলে এর ভরবেগ সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে এই কথাটার অর্থ হলো মান এবং দিক দুইটা আনচেঞ্জড থাকবে বা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যদি কখনো সংঘর্ষ হয়, সংঘর্ষের আগের এবং পরের মোট ভরবেগ সেম থাকবে। শর্ত কি? শর্ত হলো মোট প্রযুক্ত বল শূন্য হইতে হবে, তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা যদি সূত্রটাকে গাণিতিকভাবে দেখি, সেটা হচ্ছে সামেশন পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ ভরবেগের মোট ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। আমি যদি এটাকে ভাঙি পাবো কি এমভি, ভর ইন্টু বেগ, এটা কনস্ট্যান্ট থাকবে। বাংলায় যদি সহজ করে বলি, সংঘর্ষের আগে মিলিত ভরবেগ, অর্থাৎ এখানে একটা কথা আমরা ব্যবহার করেছি সিস্টেম। সিস্টেম বলতে একাধিক বস্তু বা বস্তু কণার সমন্বয়। এই সিস্টেমের সংঘর্ষের আগে মিলিত ভরবেগ যা ছিল, পরে মিলিত ভরবেগ তা থাকবে। অর্থাৎ এই কথাটাকে যদি আবার একটু আমরা গাণিতিকভাবে লিখি, এরকম দাঁড়ায় সামেশন পি আই মানে ইনিশিয়াল মোমেন্টাম এবং ফাইনাল মোমেন্টাম সেম থাকবে। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি অনেকগুলো কণার জন্য, তাহলে সূত্রটা এইরকম দাঁড়ায়। দুইটা কণার জন্য যদি আমরা সূত্রটাকে লিখি, এই হলো ভরবেগের সংরক্ষণ সূত্রের চেহারা। এবং এটার সঙ্গে আপনারা পরিচিত, 9-10 জিনিসগুলো আপনারা পড়ে আসছেন। তা আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা দেখব। এখানে একটা ম্যাথ লেখা আছে, দেখেন। একটি সাইকেল 10 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। এই দিকগুলো খেয়াল করে রাখবেন। দক্ষিণ দিকে যাচ্ছে, যার ভর দেওয়া আছে 1500 কেজি। একটা সাইকেলের ভর দেওয়া আছে 1500 কেজি। হিসাবটা একটু সুবিধাজনক করার জন্য এরকম একটা ভর আমরা নিলাম। একই পথে 500 কেজি ভরের একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে। একসময় তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং এর ফলে তারা একত্রে যুক্ত হয়ে যায়। ওই অবস্থায় তারা কত বেগে কোন দিকে যাবে? অর্থাৎ সংঘর্ষের পরে মিলিত বেগ বের করতে বলেছে এবং সেই বেগটা কোন দিকে হবে সেটা বের করতে বলেছে। তো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু নোট করি। এখানে সাইকেলের বেগ দেওয়া ছিল, আমরা ওটাকে ধরবো u1। কত দেওয়া ছিল? 10 মিটার পার সেকেন্ড। এরপরে সাইকেলের ভর দেওয়া ছিল, ওটা ধরে নিলাম m1। কত ছিল? 1500 মিটার পার সেকেন্ড। এরপর ট্রাকের ভর দেওয়া ছিল, এটা ধরলাম m2, 500 কেজি। আমি এখানে একটা ভুল জিনিস লিখেছি, সেটা হলো ভরের একক মিটার পার সেকেন্ড লিখেছি, এটা কেজি হবে। এরপর ট্রাকের আদিবেগ দেওয়া আছে, এটা u2 ধরে নিলাম, সেটা কত আছে? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাকে বের করতে বলেছে কি v, সংঘর্ষের পরে শেষ বেগটা কত। এখানে একটা বিষয় হলো সংঘর্ষের পরে শেষ বেগ একটাই থাকবে, কারণ তারা একত্রে যুক্ত হয়ে গিয়েছিল। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা যদি আমরা লিখি, সূত্রটা কি জানি? m1u1 প্লাস m2u2 is equals to m1v প্লাস m2v। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি এখানে দুইটাতে v লিখলেন কেন, v1 v2 হইল না কেন? কারণ ওই যে ওখানে বলা হয়েছে যে একত্রে যুক্ত হয়ে গেছে। একত্রে যুক্ত মানে তারা এখন একটা বস্তু হিসেবে বিবেচিত হবে, আর একটা বস্তুর বেগ তো কখনো দুইটা হইতে পারে না, একটাই হবে। তাই এখানে
আমরা আসলে এটাকে যা লিখতে পারবো সেটা হচ্ছে ভিটা কমন নিয়ে লিখতে পারবো। তাহলে এই লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, যেখানে ভি হলো মিলিত বস্তুর শেষ বেগ এবং m1 প্লাস m2 হলো মিলিত বস্তুর ভর। এখান থেকে আমাদেরকে ভি বের করতে বলা হয়েছে। মানগুলো আমরা বসিয়ে দিই। m1 ছিল 1500 কেজি, u1 ছিল 10 মিটার পার সেকেন্ড, m2 ছিল 500 কেজি, u2 ছিল কত, এখানে দেখেন u2 এর মান আমরা কত লিখেছি 20 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে একটা ঘটনা হলো, সাইকেলটা যাচ্ছিল দক্ষিণ দিকে, তার বেগটাকে আমরা বসাইছি 10 মানে পজিটিভ 10, কিন্তু ট্রাকটা যাচ্ছিল উত্তর দিকে, দুইটা বিপরীত দিক যেহেতু, তাহলে একটাকে পজিটিভ বেগ বললে আরেকটার বেগ হবে নেগেটিভ। যেহেতু অলরেডি আমরা সাইকেলের বেগটাকে পজিটিভ বসায় ফেলছি, তাহলে বাকি যে আছে ট্রাকের বেগ সেটাকে নেগেটিভ দিয়ে লিখতে হবে, -20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই জায়গাটাতেও আমরা মাইনাসটা দিয়ে দিতে পারি। এরপরে নিচে আছে m1 প্লাস m2, দুটো যদি আমরা আলাদা করে লিখি 1500 প্লাস 500। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই একটা হিসাব পেয়ে যাব। আমি হিসাবটা একটু করে নিই। আসলে কত 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ মিলিত অবস্থায় তাদের বেগ হবে 2.5 মিটার পার সেকেন্ড। এটা এখন আমাকে প্রশ্ন করেছিল যে ওই অবস্থায় তারা কত বেগে কোন দিকে যাবে। বেগটা আমি বের করেছি, দিকটাও কিন্তু এখানে বের হয়ে আছে, আপনাকে বুঝে নিতে হবে। খেয়াল করেন, এখানে আমরা দক্ষিণ দিকটাকে পজিটিভ ধরেছিলাম। দক্ষিণ দিক পজিটিভ কিভাবে, এই যে এখানে u1 পজিটিভ লিখছিলাম, কিন্তু u2 যখন লিখেছিলাম তখন সেটা -20 লিখেছিলাম নেগেটিভ, অর্থাৎ উত্তর দিকটাকে আমরা নেগেটিভ ধরেছি। এখন আমাদের শেষ বেগটা কিন্তু পজিটিভ আসছে, আর পজিটিভ যেন কোন দিকটা, দক্ষিণ দিক। তাহলে আমরা এখন বলতে পারবো যে মিলিত অবস্থায় তারা 2.5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাবে। অর্থাৎ সাইকেলটা ট্রাকটাকে ঠেলে পিছনে নিয়ে যাবে, অর্থাৎ সাইকেল যেই দিকে যাচ্ছিল মিলিত অবস্থায় সেদিকেই যাবে। তাহলে এই গেল একটা অ্যান্সার। এখন আপনি ম্যাথটা না করেও কিন্তু বুঝতে পারবেন যে আসলে মিলিত অবস্থায় তারা কোন দিকে যাবে। কিভাবে দেখেন, সাইকেলের বেগটা হচ্ছে 10, ভর 1500। যদি দুইটাকে গুণ করি ভরবেগ পাবো। ভরবেগটা কত হবে, 1500 × 10 15,000। ওকে, এবার ট্রাকের জন্য হিসাব করি। ট্রাকের ভরবেগটা কত আছে 500 কেজি, তার বেগ ছিল কত 20, গুণ করলে কত পাবো ভরবেগ 10,000। তাহলে 15,000 ভরবেগ ছিল সাইকেলের, আর ট্রাকের ভরবেগ ছিল 10,000। তো কার ভরবেগ বেশি, সাইকেলের। আর যার ভরবেগ বেশি তার প্রযুক্ত বল বেশি, ধাক্কা বেশি। তাহলে সাইকেলটা ট্রাককে ধাক্কা দিয়ে তার নিজের দিকে নিয়ে যাবে, অর্থাৎ দক্ষিণ দিকে যাবে। তো এইভাবে করেও কিন্তু আমরা দিকটা যাচাই করতে পারি। আচ্ছা, তাহলে এই ম্যাথটা হয়ে গেল। আমাদের নেক্সট আরেকটা ম্যাথ দেখি। 2 নম্বর ম্যাথ কি বলছে, একটা রাইফেলের ভর 4 কেজি, রাইফেল হতে গুলি ছোড়ায় 10 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, বন্দুকটি কত বেগে পেছনে সরে আসবে। অর্থাৎ এখানে বন্দুকের পশ্চাৎ গতির কথা বলা হয়েছে, পশ্চাৎ বেগটা বের করতে বলছে। ওকে, তো এখানে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো এখন খেয়াল করেন, এখানে রাইফেলের ভর দেওয়া আছে কত, এটা ধরে নিলাম ক্যাপিটাল এম, এটা আছে 4 কেজি। এরপরে গুলির ভর বলা আছে ছোট এম, সেটা কত 10 গ্রাম। গ্রামটাকে যদি আমরা কেজিতে নিয়ে লিখি তাহলে এটা আসবে 0.01 কেজি। এরপরে বুলেটের বেগ দেওয়া আছে ছোট ভি 200 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে বলছে
বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকটি কত বেগে পেছনে সরে যাবে না সামনে সরে যাবে, ওটা আমরা রেজাল্ট দেখলেই বুঝতে পারবো। তাহলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র হবে। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? গুলি করার আগের মোট ভরবেগ এবং গুলি করার পরের মোট ভরবেগ সমান হবে। তাহলে এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। m1u1, আচ্ছা m1u1 লেখা দরকার নাই, আমরা যেহেতু ছোট এম বড় এম নিয়ে লিখতেছি তো ওভাবেই করি। mv প্লাস mv, এটা হচ্ছে শেষ ভরবেগ লিখছি, মিলিত অবস্থায় শেষ ভরবেগ। আদি ভরবেগ কীভাবে লিখবো তাহলে? mu প্লাস mu। এখন খেয়াল করেন, এখান থেকে আমাকে এই বড় ভিটা বের করতে বলা হয়েছে। এখন দেখেন, গুলি করার আগে গুলির কিন্তু কোনো বেগ ছিল না, অর্থাৎ তার আদি বেগ ছিল 0, তাহলে আদি ভরবেগও 0। গুলির যদি কোনো বেগ না থাকে বন্দুক তার এমনি এমনি পিছনে সরে যাবে না, তাহলে বন্দুকটারও আদি ভরবেগ 0 ছিল। ওকে, তাহলে এখানে আমাদের শুধু বাম পাশের হিসাবটা থাকবে mv প্লাস mv। এখান থেকে যদি আমরা বড় ভিটা বের করি তা বড় ভি এর হিসাবটা কীরকম আসবে? এই mvটা ওই পাশে চলে গেলে মাইনাস mv হবে, আর এই বড় এম নিচে চলে গেল। এই যে দেখেন এখানে ভি এর ফর্মুলার সামনে একটা মাইনাস আসছে, এটার অর্থই হলো বন্দুকটা গুলি যেই দিকে যাবে তার উল্টা দিকে সরে যাবে, এই কারণে গুলির বেগটাকে বলা হয় পশ্চাৎ বেগ। আমরা এখানে হিসাবটা করতে পারি মান বসায়া। ছোট এম কত ছিল? 0.01 কেজি, তার বেগ ছিল, গুলির বেগ ছিল 200 মিটার পার সেকেন্ড, আর নিচে বন্দুকের ভর ছিল 4 কেজি। তাহলে এখন আপনি কিন্তু এটা মুখে মুখে হিসাব করতে পারেন। 2 একে 2, উপরে আসবে পয়েন্ট ছিল মাইনাস, 2কে 4 দ্বারা ভাগ করলে 0.5 আসবে, 0.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বন্দুকটা 0.5 মিটার পার সেকেন্ড বেগে গুলি যেদিকে গেছে তার উল্টা দিকে সরে যাবে। খুবই সহজ ম্যাথ। তো এবার আমরা পরবর্তী ম্যাথটা দেখি। কি বলা আছে? যাত্রী সহ 200 কেজি ভরের একখানি স্থিরভাবে ভাসমান, এখানে কিছু পয়েন্ট আমাদেরকে নোট করতে হবে। স্থিরভাবে ভাসমান, আরেকটা ব্যাপার, যাত্রী সহ 200 কেজি ভরের একখানা স্থিরভাবে ভাসমান ভেলার দুই বিপরীত প্রান্তে দুইজন সাঁতারু দাঁড়িয়ে আছে। ভেলার দুই বিপরীত প্রান্তে, অর্থাৎ এটাকে যদি একটা ভেলা মনে করেন, এইখানে এবং এখানে দুইজন সাঁতারু দাঁড়ায় আছে এবং ভেলাটা ছিল স্থির। ভেলা স্থির মানে সাঁতারু দুইজনই স্থির ছিল, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে একদম শুরুতে তাদের মিলিত ভরবেগ ছিল 0। আচ্ছা, এবার কি বলা হয়েছে? তাদের ভর যথাক্রমে দেওয়া আছে 40 কেজি 60 কেজি, সাঁতারুদ্বয় একই সাথে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড বেগে ভেলা হতে ঝাঁপ দেন। খেয়াল করবেন এখানে একটা ইনফরমেশন হিডেন আছে, দুইজন কিন্তু দুই বিপরীত প্রান্তে দাঁড়ায় ছিলেন। দুইজন সাঁতারু ঝাঁপ দিবেন, অবশ্যই কোথায় ঝাঁপ দিবেন? পানির মধ্যে ঝাঁপ দিবেন। তো এই পাশে যে দাঁড়ায় আছে সে ঝাঁপ দিবে এই পাশে, আর এই প্রান্তে যে দাঁড়ায় ছিল সে ঝাঁপ দিবে ওই পাশে। সে কখনো এই দিকে ঝাঁপ দিয়ে তার ভেলার উপরে পড়বে না, পানিতে পড়তে হবে। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে দুইজন সাঁতারু দুই বিপরীত দিকে ঝাঁপ দিয়েছেন, অর্থাৎ একজনের বেগ যদি হয় পজিটিভ আরেকজনের বেগ হইতে হবে নেগেটিভ। কোন বেগ? শেষ বেগ। আদি বেগ কিন্তু 0 ছিল। তাহলে এখানে এই জিনিসগুলো আমাদেরকে একটু নোট করতে হবে। এখানে m1 বলা আছে 40 কেজি, m2 বলা আছে 60 কেজি, v1 বলা আছে 4 মিটার পার সেকেন্ড, v2 বলা আছে কত? 3 মিটার পার সেকেন্ড, কিন্তু আমরা এটাকে লিখব কি? -3 মিটার পার সেকেন্ড, কারণ বিপরীতমুখী। বের করতে বলছে কি? ভেলাটি কত বেগে কোন দিকে সরে যাবে, অর্থাৎ ভেলার বেগ ওটা ধরে নিলাম ভি এর মানটা বের করতে হবে। আর আদি সব কিছুই 0, এটা আমরা জানি। তাহলে এখানে m প্লাস m1 প্লাস m2 ইন্টু ইউ, এভাবে কেন লিখলাম বলতেছি। ইকুয়ালস টু mv খেয়াল করেন, দুজন যাত্রী ভেলার উপরে দণ্ডায়মান ছিলেন। তাহলে এখানে 3টা অবজেক্ট আছে, প্রথম সাঁতারু, দ্বিতীয় সাঁতারু আর ভেলা, তিনজনের আদিবেগ কিন্তু সেম ছিল। তাই 2টার আদিবেগ 3টার আদিবেগ আমরা এখানে কমন নিয়ে লিখছি, যদিও এটা লেখার কোনো ফলাফল নাই, কারণ আমরা জানি এই আদিবেগটা 0।
এটা যদি 0 বসায় দিই বাম পাশের পুরা আদি ভরবেগটা 0 হয়ে যাবে, শুধু ডান পাশের হিসাবগুলো থাকবে। mv m1 v1 প্লাস m2 v2। এখান থেকে যেন আমরা কী বের করতে চাচ্ছি, ভেলার শেষ বেগ v। কীভাবে বের হবে, এই পুরোটা এই পাশে চলে আসবে, মাইনাসের হবে ওকে। m1 প্রথম সাঁতারুর ভর 40 কেজি দেওয়া আছে, v1 আছে 4 মিটার পার সেকেন্ড, এরপরে প্লাস m2 আছে কত 60 কেজি, v2 আছে কত -3, ওকে, ডিভাইডেড বাই কত লিখতে হবে, কি লিখতে হবে, ভেলার ভর লিখতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ভেলার ভর যে m, এটা কিন্তু আমার বুঝতে হবে। এখানে প্রথমে যে কথাটা বলে দিছিল, যাত্রী সহ ভেলার ভর ছিল 200 কেজি, কিন্তু দুইজন যাত্রী বা দুইজন সাঁতারু যখন ঝাঁপ দিয়ে পড়ে গেছে তখন শুধু ভেলার ভরটা থাকবে। সেই ভরটা কত হবে, যাত্রীদের দুইজন ভর বিয়োগ করতে হবে। দুইজন সাঁতারুর মিলিত ভর কত ছিল, 60 কেজি আর 40 কেজি। 200 কেজি থেকে সেই 60 এবং 40 যদি বিয়োগ করে দেই, ভেলার শেষ যে ভরটা সেটা থাকবে 100 কেজি। তাহলে এই 100 কেজি এখানে বসবে। তাহলে এখন আমরা হিসাব করি, সরি যে এই মাইনাসটা এখানে ছিল, এটা থাকবে মাইনাস 160, এই মাইনাস 3 6 180 ডিভাইডেড বাই 100। এখন হিসাব করেন, 160 180 মাইনাস 20 আসবে, মাইনাস 20 বাই 100 0.2, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। অর্থাৎ ভেলাটা 0.2 মিটার পার সেকেন্ড বেগে সরে যাবে। কোন দিকে সরে যাবে, দেখেন বেগ কিন্তু পজিটিভ আসছে। এখানে কোন বেগটাকে আমরা পজিটিভ ধরছি, v1, অর্থাৎ প্রথম সাঁতারু যেই দিকে ঝাঁপ দিয়েছিল ভেলাটা সেই দিকে সরে যাবে। কি কারণ, কারণটা হচ্ছে দেখেন, প্রথম সাঁতারুর ভরবেগ ছিল 160, দ্বিতীয় সাঁতারুর ভরবেগ 100 বেশি। কার ভরবেগ বেশি, দ্বিতীয় সাঁতারুর, তাহলে তার ফোর্স বেশি হবে, তার ফোর্সের কারণে ভেলাটা তার বিপরীত দিকে সরে যাবে। তাহলে এই গেল ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা। এভাবে দেখেন, এখানে আমরা তিনটা বস্তু নিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রয়োগ করছি। যে কোনো পরিমাণ বস্তু নিয়ে কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করতে পারবেন, তবে এই ক্ষেত্রে ভর এবং বেগ এগুলার মান এবং বেগের দিকগুলা ঠিকমতো বুঝে নিয়ে হিসাবগুলো করতে হবে। তো এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা ভালো ব্যবহার দেখব, সেটা হচ্ছে রকেটের চলন। রকেট কিভাবে চলে, রকেট চলার মেকানিজম হচ্ছে, রকেটের নিচ থেকে প্রচণ্ড বেগে জ্বালানি নির্গত হয়, ফলে জ্বালানির গতির বিপরীত দিকে রকেট একটা ধাক্কা লাভ করে, ওই ধাক্কাটা ব্যবহার করেই রকেট গতিশীল হয়। ব্যাপারটা খুবই সিম্পল। মনে করেন আপনি একটা বেলুন ফুলাইলেন, বেলুনটা ফুলাইয়া মুখটা বন্ধ না করে যদি ছেড়ে দেন, বেলুনটা কিন্তু এক জায়গায় বসে থেকে বাতাসটা বের করে না। বাতাস যেই দিকে বের হয়, বেলুন কিন্তু তার উল্টা দিকে এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করে, খেয়াল করছেন। ঠিক একই মেকানিজম ফলো করে রকেট গতিশীল হয়। তবে বেলুন আর রকেটের মধ্যে পার্থক্য হচ্ছে, বেলুন থেকে যে বাতাসটা বের হচ্ছে সেটা এলোমেলোভাবে যে কোনো দিকে বের হচ্ছে, কিন্তু রকেটের নিচ থেকে যে জ্বালানিটা নির্গত হয় সেটা নিয়ন্ত্রিত উপায়ে নির্দিষ্ট বেগে নির্গত হয়, ফলে রকেট একটা নির্দিষ্ট দিকে চলমান থাকতে পারে। তাহলে এখানে খেয়াল করেন, একটা রকেটের ছবি দেওয়া আছে, এখানে এই যে ঘটনাগুলো দেখানো আছে, এই যে রকেটের নিচ থেকে একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট বেগে জ্বালানি নির্গত হবে। এখানে রকেটটা কত দ্রুত উপরে উঠতে চায় বা জ্বালানি কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে তার উপর ডিপেন্ড করে কি হারে জ্বালানি বের হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে জ্বালানি নির্গত হয়। এখন যেহেতু এখান থেকে জ্বালানি বের হয়ে যাচ্ছে, নিচের দিকে একটা ভরবেগ হচ্ছে, ভরবেগের ঘটনাটাকে সংরক্ষিত রাখার জন্য রকেটের ঊর্ধ্বমুখী একটা বেগ থাকতে হবে। ওকে, ফলে উপরের দিকে রকেট একটা ধাক্কা লাভ করে, সেই ধাক্কাটা যে এফ ধরে নিলাম, এই ধাক্কাটা আমরা এখান থেকে হিসাব করতে পারি। তো এখানে কি লেখা আছে, নিউটনের গতির তৃতীয় সূত্র ও ভরবেগের নিত্যতা নীতি অনুসরণ করে রকেট গতিশীল হয়। ওই যে জ্বালানি যখন নিচে বের হয়ে যায়, একটা ক্রিয়ার কারণেই কিন্তু জ্বালানি নির্গত হয়, এবং জ্বালানি যখন নিচের দিকে যাবে সে উল্টা দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, এটা নিউটনের গতির তৃতীয় সূত্র, এবং ওই কারণেই কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকে।
এখন তাহলে রকেটের উপর প্রযুক্ত ধাক্কাটা কত? প্রযুক্ত ধাক্কা এফ ধরে নিলাম। প্রযুক্ত ধাক্কা বের করার সিস্টেম হচ্ছে ডেল পি বাই ডেল টি। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। কারণ ভরবেগের পরিবর্তন, এটাকে একটু ভেঙে লিখলাম, ডেলের জায়গায় ডেল, পি এর জায়গায় এম ভি, নিচে আছে ডেল টি। এখন দেখেন এই ডেল এম ভি আসলে কাকে ইন্ডিকেট করে? শুধু এমকে নাকি শুধু ভিকে নাকি দুইটাকেই? এটা ডিপেন্ড করে। রকেটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, ওর নিচ থেকে যে জ্বালানিটা বের হচ্ছে সেটা একটা নির্দিষ্ট বেগে নির্গত হয়। এর ফলে জ্বালানি কিন্তু রকেটের মধ্যেই ছিল। জ্বালানি যদি বের হয়ে যায়, রকেটের ভর কমে যাবে। অর্থাৎ রকেটের ক্ষেত্রে ভরটা হচ্ছে একটা পরিবর্তনশীল রাশি, বেগ কিন্তু না। বেগ বলতে কিন্তু আমরা রকেটের বেগ বলছি না, জ্বালানির বেগ। জ্বালানিটা নির্দিষ্ট বেগে নির্গত হয়, তো সেক্ষেত্রে ভি হচ্ছে কনস্ট্যান্ট, ওর কোনো পরিবর্তন নাই। তো ভি বাইরে চলে আসলো, এই যে ভি বাইরে চলে আসলো। তাহলে ডেলটা কার সামনে থাকবে? শুধু ডেল এম এর সামনে। অর্থাৎ এখানে ভরবেগের পরিবর্তনটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি? নির্দিষ্ট বেগ ইন্টু ভরের পরিবর্তন ডিভাইডেড বাই ডেলটি। তাহলে এখন ভিটাকে বাইরে রেখে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তখন এই যে রাশিটা দাঁড়াইলো, ওর একটা নাম আছে, এটাকে বলা হয় লেখা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, সরি, এটাকে বলা হয় জ্বালানি নির্গমনের হার। এটা গ, এটাকে কি বলা হয়? জ্বালানি নির্গমনের হার। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে কত কেজি জ্বালানি বের হচ্ছে, এই পরিমাপটা। ওকে, তাহলে রকেটে প্রযুক্ত ধাক্কা আমরা কিভাবে পাবো? জ্বালানি নির্গমনের হার দিয়ে জ্বালানির বেগটাকে গুণ করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে কত ফোর্সে সে উপরের দিকে যেতে পারবে। এখন জ্বালানির উপর প্রযুক্ত বল যদি আমি বের করতে পারি, রকেটের প্রযুক্ত ত্বরণ বের করতে পারবো। ত্বরণ কীভাবে বের করে? বলকে ভর দ্বারা ভাগ করে দিলাম। তো বলের মানটা যদি জানা থাকে, ভর দ্বারা ভাগ করে দিলে ত্বরণ পেয়ে গেলাম। কিন্তু বলের মান যদি জানা না থাকে, এই যে একটু আগে বলের যে মানটা পাইছি, সে মানটা এখানে বসায় দিলাম, এই যেটা, আর এই এম এর জায়গায় এম রয়ে গেল। তো এটা হচ্ছে প্রযুক্ত ত্বরণ বের করার ফর্মুলা। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রকেটের কার্যকর ত্বরণ। কার্যকর ত্বরণ বলতে বোঝায় যে রকেটটা যখন থ্রাস্ট করা হলো, ওর উপর আমি একটা ত্বরণ প্রয়োগ করছি, সেটা কোন দিকে? উপরের দিকে। কিন্তু রকেটটাকে পৃথিবীর নিচের দিকে একটা ত্বরণে টেনে ধরে রাখছে। তা আমি যদি টোটাল ত্বরণ বের করতে চাই, ঊর্ধ্বমুখী ত্বরণ থেকে নিচের যে অভিকর্ষ ত্বরণ সেটা বিয়োগ করতে হবে। তাহলে প্রযুক্ত ত্বরণ থেকে অভিকর্ষ ত্বরণ বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কার্যকর ত্বরণ। এভাবে বের করা যায়। যদি ত্বরণের মানটা জানা না থাকে, এখান থেকে এটা বসায় দিয়ে আমি এটা বের করতে পারবো। তো রকেটের ক্ষেত্রে এই 3টা ফর্মুলা মনে রাখবেন, এগুলা এমসিকিউ বা মাঝে মাঝে গ নম্বরের জন্য আপনাকে হেল্প করবে। কি কি? রকেটের প্রযুক্ত ধাক্কা, প্রযুক্ত ত্বরণ আর কার্যকর ত্বরণ। তাহলে এখন আমরা রকেটের এই কনসেপ্টটা ব্যবহার করে একটা ম্যাথ দেখি। কি বলা আছে? জ্বালানি সহ একটা রকেটের ভর দেওয়া আছে 200 কেজি। না, এটা 200 কেজি হবে না, এখানে একটা মিস্টেক আছে, এটা 2000 কেজি হবে। 2000 কেজি হলেও ঝামেলা আছে, 20,000 কেজি। ওকে, হ্যাঁ, এটা মিস্টেক। জ্বালানি সহ একটা রকেটের ভর 20,000 কেজি। এর নিচ থেকে 80 কেজি হারে জ্বালানি বের হচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডে 80 কেজি জ্বালানি বের হয়ে যাচ্ছে। হার বলতেই আমরা বুঝবো 1 সেকেন্ডে কয় কেজি জ্বালানি নির্গত হয়। 2500 মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি, অর্থাৎ এটা জ্বালানির বেগ ভি দেওয়া আছে। ওকে, ক কি বলেছে? রকেটে প্রযুক্ত ধাক্কা নির্ণয় করো। ক, রকেটে প্রযুক্ত ধাক্কা এফ ইকুয়ালস টু আমরা জানি ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। ডেল এম বাই ডেল টি পুরা জিনিসটার দামই হচ্ছে জ্বালানি নির্গমনের হার। সেই হারটা এখানে দেওয়া আছে 80 কেজি পার সেকেন্ড। হার বলছে মানে একক সেকেন্ডে হিসাব করতে হবে। আর বেগটা কত বলা আছে? 2500।
এটা দিয়ে এটাকে গুণ করে দিলে 8 25 200, এখানে আমরা পাবো 2 × 10⁵ নিউটন। অর্থাৎ রকেটে আমরা এই পরিমাণ ধাক্কা প্রয়োগ করেছিলাম। ওকে, খ কি বলছে? খ বলছে যাত্রার পর রকেটের কার্যকর ত্বরণ কত। একটা কাজ করি, জিনিসটাকে একটু জায়গা দরকার হবে, তো এটা সাইড করে নিলাম। ওকে, খ কি বলেছে? যাত্রার পর রকেটের কার্যকর ত্বরণ বলতে এ ইফেক্টিভ বের করতে হবে। এখন ত্বরণ বের করার জন্য কিন্তু রকেটের ভরটা জানতে হবে। যাত্রার পর বলতে এখানে একটা জিনিস লিখে রাখেন, যাত্রার কত সময় পর সেটা বলতে হবে। যাত্রার ধরেন 2 মিনিট পর, এটা একটা মিস্টেক হয়ে গেছে এখানে একটা। তো যাত্রার 2 মিনিট পর রকেটের কার্যকর ত্বরণ বের করতে বলছে, কারণ এটা সময় ডিপেন্ডেন্ট একটা রাশি ভরটা, তো কত সময় পরে সেটা বলতে হবে। ওকে, তাহলে আমাকে এখন যেটা করতে হবে, যাত্রার 2 মিনিট পর রকেটের ভর কত ছিল সেটা হিসাব করতে হবে। ওকে, তাহলে লেখেন খ নাম্বার, এম। যাত্রার 2 মিনিট পর রকেটের ভর এম ধরে নিলাম। খেয়াল করেন, একবারে শুরুতে রকেটের ভর ছিল 20,000 কেজি, সেটা লিখলাম। কিন্তু 2 মিনিটে তো জ্বালানি আর সেটা থাকবে না। 2 মিনিট ধরে জ্বালানি বের হচ্ছে, 1 সেকেন্ডে জ্বালানি বের হচ্ছে 80 কেজি। তো 2 মিনিটে কতটুকু জ্বালানি বের হয়ে যাবে সেটা ইনিশিয়াল ভর থেকে বিয়োগ করতে হবে। তাহলে 1 সেকেন্ডে বের হচ্ছে 80 কেজি, সেটাকে গুণ করতে হবে 2 মিনিট দিয়ে। 2 মিনিট মানে 120 সেকেন্ড দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা একটা মান পাবো। আমি ক্যালকুলেটটা করে দেখি। $10,400। এটা হলো 2 মিনিট পর রকেটের ভর, আমাকে বের করতে বলছে ত্বরণ। তা নেও, সুতরাং ত্বরণ এ ইফেক্টিভ, কার্যকর ত্বরণ বের করতে বলছে। ফর্মুলা কি ছিল? F/m - g। ওকে, এই F/m মানে হচ্ছে প্রযুক্ত ত্বরণ। প্রযুক্ত ত্বরণটা কিন্তু আমাদের হিসাব করা যাবে, কারণ বলটা আমি জানি। বলটা কত ছিল? 2 × 10⁵। ওকে, এখানে লিখি 2 × 10⁵। এমটা কত ছিল? 10,400 মাইনাস 9.8। তাহলে এখান থেকে হিসাব করলে (9.43 মিটার/সেকেন্ড²। অর্থাৎ যাত্রার 2 মিনিট পর রকেটের ত্বরণটা ছিল এত, কার্যকর ত্বরণ। এখন একটা বিষয়, আমি যদি এখানে 2 মিনিট না বলে 3 মিনিট বলতাম, ত্বরণটা কি সেম পাওয়া যেত? না, কারণ সময় যত যেতে থাকবে এই ভরের মান কমতে থাকবে। ভরের মান যদি কমতে থাকে, ত্বরণের মান বাড়তে থাকবে। তাহলে রকেটের ক্ষেত্রে যে ত্বরণটা পাওয়া যায় এটা কিন্তু একটা অসম ত্বরণ, সময় যাওয়ার সাথে সাথে এটা বাড়ে। তবে রকেট যত উপরে উঠবে ততই ত্বরণ বাড়তে থাকবে, এরকম ব্যাপারটা কিন্তু না। একটা সময় কিন্তু ত্বরণটা স্টপ হয়ে যায়, ত্বরণটা আর বাড়ে না, কারণ একটা সময় পরে জ্বালানিটা স্টপ করে দেওয়া হয় আর নির্গত হয় না। কারণ এখান থেকে কি শুধু সে মঙ্গল গ্রহে যাবেই, ওখান থেকে আবার ফেরত আসতে হবে না, ওই জ্বালানিটা কিন্তু রিজার্ভ রাখতে হয়।
তাহলে একটা সময় জ্বালানিটা বন্ধ হয়ে যায়। যখন পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের রেঞ্জ থেকে বাইরে হয়ে যায় তখন আর জ্বালানিটা দরকার হয় না, এভাবে করে রকেট গতিশীল হয়। আচ্ছা, তাহলে রকেটের ম্যাথ দেখলাম। আর রকেটের আরেকটা ম্যাথ আমরা দেখি, সেটা হচ্ছে একটা রকেটের যাত্রার প্রথম 10 সেকেন্ডে এর ভরের 1/10 হারিয়ে ফেলে, অর্থাৎ সময় দেওয়া আছে 10 সেকেন্ড। হারিয়ে ফেলে বলতে জ্বালানি নির্গত হয়, ডেল এম কতটুকু নির্গত হয়, এর ভরের 1/10, অর্থাৎ 1/10 অফ এম। ওর যে নিজের ভর সেটার 10/1 জ্বালানি বের হয়ে যায়। জ্বালানি নির্গমনের বেগ দেওয়া আছে ভি, সেটা কত, 2000 মিটার পার সেকেন্ড। রকেটে প্রযুক্ত ত্বরণ বের করতে বলছে। আমরা জানি, কি জানি, ত্বরণ এ ইকুয়ালস টু 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। জানা আছে কি না? একটু আগে কিন্তু আমরা প্রযুক্ত ত্বরণের ফর্মুলা দেখেছিলাম। ভরের মানটা যদিও দেওয়া নাই, এটাকে রেখে দেই। ডেল এম এর মানটা যেন কত ছিল, 1/10 ইন্টু এম ডিভাইডেড বাই ডেল টি, সময় কত আছে 10 সেকেন্ড, ইন্টু বেগ হচ্ছে 2000। তাহলে এখন দেখেন ভরের মানটা দেওয়া থাকুক বা না থাকুক কোনো কাজে আসবে না, এই এম কাটা যাবে। ওকে, তাহলে এই 10 এখানে এসে গুণ হয়ে 100 হবে, ওকে 100 দিয়ে ভাগ করলে আসবে 20, অর্থাৎ রকেটে প্রযুক্ত ত্বরণ ছিল 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সহজ ম্যাথ। ওকে, তো রকেটের চলন হয়ে গেল। এবার আমাদের পরবর্তী টপিক সংঘর্ষ। সংঘর্ষটা এই অধ্যায়ের মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং খুবই সহজ একটা টপিক, ইন্টারেস্টিং টপিক। সংঘর্ষ জিনিসটা কি? নর্মালি দুইটা বস্তুর মধ্যে ধাক্কা লাগলে ওটাকে আমরা সংঘর্ষ বলি, তবে এখানে কিছু শর্ত আছে। সেটা হলো, দেখেন, দুইটা বস্তু যদি একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের মধ্যে পরস্পরকে আঘাত করে তবে ওই ধাক্কাটাকে বলা হয় সংঘর্ষ। ওকে, এখানে একটা শর্ত হলো, সংঘর্ষের ঘটনায় সর্বদা ভরবেগ সংরক্ষিত থাকে। অর্থাৎ দুইটা বস্তুর ধাক্কার ফলে যদি তাদের ভরবেগের কোনো পরিবর্তন না হয়, ধাক্কার আগে ভরবেগ যা ছিল ধাক্কার পরে যদি ভরবেগ তাই থাকে, তাহলেই ওই ধাক্কাটাকে সংঘর্ষ বলা যাবে। সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। কখন স্থিতিস্থাপক হবে? যখন ধাক্কার আগে বস্তু দুইটার ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। অর্থাৎ ধাক্কার আগের মোট ভরবেগ এবং মোট গতিশক্তি ধাক্কার পরের মোট ভরবেগ এবং মোট গতিশক্তি সমান থাকতে হবে, তাহলে ওইটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারবো। আর যদি এরকম হয় শুধু ভরবেগটা সংরক্ষিত আছে কিন্তু গতিশক্তি চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটার নাম অস্থিতিস্থাপক সংঘর্ষ। যদি ভরবেগ সংরক্ষিত না থাকে তাহলে সংঘর্ষই বলা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে 9-10 থেকে আপনারা যে হিসাব নিকাশগুলো করে আসছেন সংঘর্ষের ক্ষেত্রে, ওগুলো সাধারণত অস্থিতিস্থাপক সংঘর্ষ ছিল। ওই যে ধাক্কার পরে দুটো বস্তু মিলিত হয়ে যায়, ওই অবস্থায় কত বেগে কোন দিকে যাবে, এগুলো সবই ছিল অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই জিনিসটা মাথায় রাখবেন, দুইটা বস্তু মিলিত হয়ে গেছে মানেই ওটা স্থিতিস্থাপক হওয়া সম্ভব না। ওকে, তাহলে আমরা এখানে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্তগুলা এবং তার ক্ষেত্রে দুইটা বস্তুর শেষ বেগ কীভাবে বের করতে হয় সেটা দেখব, তা দিয়ে আমরা ম্যাথ করব। তো দেখেন, স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞাটা এখানে লেখা আছে। সংজ্ঞাটা আপনি নিজেই বলতে পারবেন যে সংঘর্ষের ফলে সংঘর্ষরত বস্তুগুলোর গতিশক্তি সংরক্ষিত থাকে, ওটাই স্থিতিস্থাপক সংঘর্ষ। তবে এখানে এই জিনিসটা আপনার চিনে রাখার জন্য একটা কৌশল, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে দুইটা বস্তু আলাদা হয়ে যায়, অর্থাৎ মিলিত হয়ে যায় না, সেক্ষেত্রে তাদের শেষ বেগও ভিন্ন ভিন্ন হয়। তাহলে দেখেন, ধাক্কার পরে যদি দুইটা বস্তু আলাদা হয়ে যায় তাদের শেষ বেগ দুইটা আলাদা আলাদা হবে, V1 V2 এরকম হবে, মিলিত বস্তুর মতো শুধু V হবে না। তাহলে সেই দুইটা ভিন্ন বস্তুর শেষ বেগ বের করার ফর্মুলা হচ্ছে এগুলো। একটু পজ করে আপনারা ভালো মতো সূত্রগুলো একটু খেয়াল করে নেন, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইটা বস্তুর শেষ বেগ নির্ণয়ের ফর্মুলা।
আমরা পরবর্তীতে ডিটেইল যখন ক্লাস নিব তখন এগুলার সব প্রমাণ সহ দেখব। আচ্ছা, তাহলে আমরা এখন একটা গাণিতিক উদাহরণ দেখি। কি বলেছে, একটি প্রাইভেট কারের ভর 1250 কেজি। কারটি 20 মিটার পার সেকেন্ড বেগে 250 কেজি ভরের একটি বাইককে তাড়া করছে। ওকে, যার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। এক সময় কারটি বাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ওকে, কি বলা হয়েছে, ধাক্কাটি যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তবে কার ও বাইকের শেষ বেগ নির্ণয় করো। অর্থাৎ আপনাকে এখানে দুইটা বস্তুর শেষ বেগ মানে v1 v2 বের করতে বলছে। শর্ত কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে একটু আগে যে ফর্মুলাগুলো দেখলেন, এই যে এগুলো, এই ফর্মুলা অনুসারে আপনাকে ম্যাথ দুইটা করতে হবে। তাহলে v1 এর ফর্মুলা, v2 এর ফর্মুলা আশা করি আপনারা দেখে রাখছেন। কি বলছে, কার ও বাইকের শেষ বেগ বের করতে বলছে। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা একটু নোট করি। m1 প্রথম বস্তুর ভর আছে কত, 1250 কেজি। u1 আছে 20 মিটার পার সেকেন্ড। m2 আছে 250 কেজি। u2 আছে 15। ওকে, বের করতে হবে কি কি, v1 এবং v2। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ছোট করি, রেখে দিই। আচ্ছা, কার মানে আমাকে প্রথমে v1 বের করতে হবে। আমরা v1 এর ফর্মুলাটা কি জানি, m1 minus m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটার সঙ্গে ছিল u1, পরে প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 সঙ্গে ছিল u2। ব্যাস, এই অনুসারে আমরা মানগুলো বসায় দিই। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু বলেছিল প্রাইভেট কারটা বাইকটাকে তাড়া করছে, তো অবশ্যই তারা কিন্তু একই দিকে চলমান ছিল। তারা করলে তো অবশ্যই মুখোমুখি সংঘর্ষ হবে না, একজন আরেকজনকে পিছন থেকে আঘাত করেছে সেটাও বলে দিচ্ছে। তাহলে দুইটা বেগই পজিটিভ বেগ হবে, একটা পজিটিভ আরেকটা নেগেটিভ, এরকম হবে না। তাহলে এখানে m1 কত ছিল, 1250, m2 250, এখানে সেমভাবে যোগ হবে। u1 ছিল কত, 20 প্লাস 2 ইন্টু m2 250 ডিভাইডেড বাই দুইটার যোগফল। u2 ছিল 15। তাহলে এখন এই পুরো জিনিসটাকে আপনি ক্যালকুলেটরে বসাইলে টোটাল একটা অ্যান্সার চলে আসবে। তাহলে 1000/1500। (18.33 মিটার পার সেকেন্ড। তো এটা হলো প্রথম বস্তুর শেষ বেগ, অর্থাৎ কারের শেষ বেগ। খেয়াল করেন, কারটার আদি বেগ ছিল কিন্তু 20, ধাক্কার পরে তার বেগ হয়ে গেছে 18.33, একটু কমে গেছে। বেগ কমে গেল কেন?
কারণ ও যখন বাইকটাকে ধাক্কা দিছে ওর থেকে কিছু শক্তি বাইকের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, শক্তি ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে বেগ কমে গেছে। তাহলে একটু গেস করে দেখেন ধাক্কা খাওয়ার পর বাইকের বেগটা কীরকম হবে, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ বাইকের শক্তি বেড়ে গেছে ধাক্কা খাওয়ার পর, তাই তার বেগ বেড়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে একটু ছোট করি, সরি এখানে রেখে দিলাম। পরবর্তী ম্যাথটা কি বলছে, খ V2 বের করতে হবে আগে। V2 এর ফর্মুলা কি ছিল, 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ওকে, আগের মতো সব মান বসিয়ে দেন। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসবে 2500 ভাগ 1500, আসছে কত, 23.33 মিটার পার সেকেন্ড। ওই দেখেন যেটা বলছিলাম, যে ধাক্কা খাওয়ার পর বাইকের বেগ কিন্তু আগের থেকে বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। ওর বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, এখন বেড়ে এত হয়ে গেছে। ওকে, কারণ আর ভর বেশি তো, তাই শক্তি যে পরিমাণ বাড়ছে, ভর কম তো শক্তি যে পরিমাণ বাড়ছে, আসলে পুরোটার ইম্প্যাক্ট পড়ছে বেগের উপরে, এটাই। তাহলে আমরা দুইটা বস্তুর শেষ বেগ পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী খ নম্বর প্রশ্নে চলে যাই। কি বলছে, কোনো কারণে যদি ধাক্কার পর প্রাইভেট কার ও বাইক মিলিত হয়ে যায় তবে সংঘর্ষের প্রকৃতি কেমন হবে? অর্থাৎ মিলিত হয়ে গেলে সংঘর্ষটা কোন ধরনের হবে, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সেটা হিসাব করতে বলছে। এবং এটা কিন্তু আমি শুরুতে বলে নিয়েছিলাম যে দুইটা বস্তু মিলিত হয়ে গেলে সেটা অবশ্যই অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, কিন্তু এই জিনিসটাকে আপনাকে এখানে হিসাব করে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু জায়গা নেই, আমরা পরবর্তী স্লাইডে জায়গা রেখেছি, সেটাখানে দেখি। দেখেন মিলিত অবস্থায় ওর বেগটা কত হবে সেটা একটু বের করে নিতে হবে। তাহলে খ নম্বর দিয়ে লিখি, মিলিত বেগ যদি ভি হয়, ভি ধরে নেই, তাহলে এখানে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কারণ সংঘর্ষ হইলে ভরবেগ সংরক্ষিত থাকে। m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু কী লেখা যাবে, m1 প্লাস m2 ইন্টু ভি। এখান থেকে আমরা ভিটা বের করে রাখবো, আমাদের লাগবে এটা। m1 কত ছিল 1250, u1 ছিল 20, m2 250, u2 ছিল 15, এর যোগফল এখন এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, (19.17 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওর মিলিত অবস্থার বেগ। এই বেগটা আমাদের লাগবে, কোথায় লাগবে একটু পরেই সেটা আমরা দেখতেছি।
তার আগে এটাকে একটু ছোট করে নেই। ওকে, এটা রেখে দিলাম। এরপর নেক্সট, সংঘর্ষটা কেমন হয়, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটা আমরা বুঝবো কি দিয়ে? সংঘর্ষের আগের মোট গতিশক্তি কত ছিল, সংঘর্ষের পরের মোট গতিশক্তি কত সেটা দিয়ে। যদি দুই পাশে গতিশক্তি সমান হয় তার মানে সেটা স্থিতিস্থাপক, আর না হলে অস্থিতিস্থাপক। তাহলে এখন আমরা যেটা করব, সংঘর্ষের আগে গতিশক্তি হিসাব করব, মিলিত গতিশক্তি। ওকে, এটা ধরে নিলাম E1, ফর্মুলা কি হবে, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, মিলিত গতিশক্তি হাফ। m1 ছিল 1250, u1 ছিল 20, এটার স্কয়ার 250, 15 স্কয়ার। এটা হিসাব করলে আমরা এখান থেকে একটা মান পাবো। এত জুল। তাই সংঘর্ষের আগে মোট গতিশক্তি ছিল এত জুল। এখন আমরা সেম কাজটা কিভাবে করব সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে গতিশক্তি E2 ধরে নিলাম, সেটা কিভাবে হিসাব করব, হাফ m1 প্লাস m2 v স্কয়ার। এটা কি হইল, সংঘর্ষের পরে তারা কিন্তু মিলিত হয়ে গেছে, তাহলে ওই মিলিত বস্তুর ভরটা লিখতে হবে আর ওই মিলিত বস্তুর বেগের স্কয়ারটা এখানে করতে হবে। তাহলে এখানে হাফ মিলিত বস্তুর ভরটা কি হবে 1250 প্লাস 250 ইন্টু বেগটা যেন আমরা কত পেয়েছিলাম, এই যে এখানে পেয়েছিলাম 19.17, এটার স্কয়ার। তাহলে এখানে যদি আমরা হিসেবটা করি, এখান থেকে মানটা কত পাবো, তাহলে খেয়াল করে আগেরটার গতিশক্তি ছিল কত, 2,78,125, আর এখানে 2,75,616। অবশ্যই দুইটা শক্তি কিন্তু সেম না। তাহলে আমরা এখানে কি লিখব, যেহেতু E1 নট ইকুয়ালস টু E2, তাই সংঘর্ষটি কি অস্থিতিস্থাপক। তো এই হলো আমাদের হিসাব। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল আইডিয়া। সেটা হচ্ছে কি, সংঘর্ষের আগের মোট গতিশক্তি বের করতে হবে, সংঘর্ষের পরের গতিশক্তি বের করতে হবে। তার জন্য যদি শেষ বেগ জানা থাকে থাকলো, না থাকলে বের করে নিতে হবে এভাবে। আচ্ছা, তো এইভাবে করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা কোন ধরনের সংঘর্ষ। তাহলে এখন এই সংঘর্ষ রিলেটেড আরও কিছু ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন থাকে, সেগুলো একটু দেখি। কি বলছে, দেখাও যে সমান ভরের দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারা পরস্পর বেগ বিনিময় করে। বেগ বিনিময় করা মানে কি, প্রথম বস্তুর যে বেগটা ছিল সেটা দ্বিতীয় বস্তু নিয়ে নেবে, দ্বিতীয় বস্তুর বেগটা প্রথম বস্তু নিয়ে নেবে। তার মানে প্রথম বস্তুর আদি বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমান হবে। একটু চিন্তা করে দেখেন, নিয়ে নেওয়া মানে কি, আগে ওর কাছে যেটা ছিল পরে ওর কাছে ওটা আসছে পরে। তার মানে রিলেশনটা হতে হবে এরকম, V1 ইজ ইকুয়াল টু U2,
ওকে, v2 ইজ ইকুয়ালস টু u1। দেখেন বুঝেন কি না, প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান, অর্থাৎ দ্বিতীয় বস্তু থেকে সে বেগটা নিয়ে নিছে। একইভাবে দ্বিতীয় বস্তুর শেষ বেগ প্রথম বস্তুর আদি বেগের সমান, দ্বিতীয় বস্তু প্রথম বস্তু থেকে বেগটা নিয়ে নিছে। এইরকম একটা বিষয় আমাদের রেজাল্টে আসবে, এটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলছি, কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য শেষ বেগ বের করার ফর্মুলা আমাদের জানা আছে। যেমন v1 এর ফর্মুলাটা কি ছিল, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, সঙ্গে ছিল কি u1 ছিল, প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এখন একটা ব্যাপার খেয়াল করেন, আপনাকে বলে দিচ্ছে সমান ভরের দুটি বস্তু, মানে m1 আর m2 সমান হবে। ওকে, দেখেন m1 আর m2 যদি সমান হয়, ধরে নিলাম তাদের দুজনেরই ভর m। ওকে, তাহলে এরকম আসলো u1 প্লাস 2m ডিভাইডেড বাই m1, সরি m প্লাস m, এখানে u2। আপনি সাইড নোট দিয়ে দিতে পারেন, যেহেতু m1 ইকুয়ালস টু m2, সেটাকে আমরা m ধরে নিছি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু 0 হয়ে যাবে, 0। এখানে আসবে কি উপরে 2m, নিচেও কিন্তু 2m, আর এখানে রইল কি u2। u2 মানে এটা থাকবে শুধু। হ্যাঁ, তাহলে দেখেন v1 ইকুয়ালস টু u2 আসছে, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। তাহলে এখন এটাকে একটু তাহলে এখন একইভাবে আমরা দ্বিতীয় বস্তুর জন্য শেষ বেগটা হিসাব করব। দ্বিতীয় বস্তুর শেষ বেগটা কত, v2 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এখন ওই যে আগের মতোই দুইটার ভর যেহেতু সমান, আমি m1 এর জায়গায় m বসাবো, m2 এর জায়গায়ও m বসাবো। এখন খেয়াল করেন, উপরে 2m, নিচেও 2m, এখানে রইল u1, এখানে উপরে 0, নিচে পুরোটা 0, এখানে শুধু u1 রয়ে গেল। তাহলে এই যে দেখেন v2 এর মান আসছে u1 এর সমান, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান, মানে এক্সচেঞ্জ হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কিন্তু চিরন্তন সত্য, সবসময় এরকম হবে। যখনই দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, তারা পরস্পর বেগ এক্সচেঞ্জ করে ফেলবে। একটা এক্সাম্পল আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে ধরেন একটা ক্যারাম বোর্ডের গুটি বোর্ডের উপরে স্থির অবস্থায় বসে আছে, ধরেন একটা সাদা গুটি স্থির অবস্থায় বসে আছে, আর একটা সাদা গুটি দিয়ে আপনি ওকে মারেন। ওকে, তাহলে কি ঘটবে একটু চিন্তা করেন, যে গুটিটা এসে ওকে আঘাত করলো ওইটা ওইখানে বসে পড়বে, এবং যেটা এতক্ষণ বসেছিল সে কিন্তু ওই দিকে দৌড় দিয়ে চলে যাবে। তার মানে কি, প্রথম বস্তু যে আঘাত করছে তার শেষ বেগ হয়েছে আগের বস্তুর আদি বেগের সমান 0, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হয়েছে প্রথম বস্তু যে আসছে তার আদি বেগের সমান। তো এইভাবে কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হইলে, এখানে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে থাকে, তারা পরস্পর বেগ এক্সচেঞ্জ করবে, এটা সবসময়ই ঘটবে। তাহলে আমরা নেক্সট এরকম আরেকটা প্রশ্ন দেখি। দেখাও যে একটি টেনিস বল একটি দেয়ালে আনুভূমিকভাবে আঘাতের সময় গতিশক্তির কোনো অপচয় না হলে টেনিস বলটি পূর্বের বেগে ফিরে আসবে। গতিশক্তির কোনো অপচয় না হলে দ্যাট মিনস এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি সংরক্ষিত থাকবে। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় কখন, একটা টেনিস বল একটা দেয়ালকে আঘাত করবে। একটা টেনিস বলের একটা পরিমাপযোগ্য ভর আছে, ধরেন 100 গ্রাম, 150 গ্রাম বা 200 গ্রাম, কিন্তু একটা দেয়ালের ভর কত, একটু চিন্তা করে দেখেন তো। একটা দেয়ালকে আপনি ধাক্কা দিয়ে নড়াইতে পারবেন? কখনো সরাইতে পারবেন না, ভেঙে ফেলতে পারবেন, কিন্তু তাকে গতিশীল করতে পারবেন না।
তাহলে যাকে গতিশীল করা যায় না তার মানে কি? এটার জড়তা অসীম। জড়তা অসীম মানে তার ভর অসীম। ঠিক আছে? তাহলে একটা টেনিস বলের তুলনায় একটা দেয়ালের ভর কিন্তু অসীম। উল্টাভাবে যদি বলি, দেয়ালের তুলনায় টেনিস বলের ভর নগণ্য। অর্থাৎ আমি দেয়ালের ভর যদি m ধরে নেই, তাহলে টেনিস বলের ভর কত হবে? m0 হবে। তাহলে এখানে এই জিনিসগুলো আমার একটু ধরে নিতে হবে। আমি দেয়ালের ভরটাকে m1 ধরলাম, সেটার মান হইল m। বলের বা টেনিস বলের যে ভর সেটা m2 ধরলাম, সেটা কত? 0। কেন? ওর জড়তার কাছে ওর জড়তা কিছুই না। তো এটা হচ্ছে দেয়াল, আর এটা টেনিস বল। ওকে, আপনাকে কি দেখাইতে বলছে? যে টেনিস বলটি পূর্বের বেগে ফিরে আসবে, অর্থাৎ টেনিস বলের যে শেষ বেগ হবে সেটা ওর নিজের আগের বেগের সমান হবে, কিন্তু উল্টা হবে, ফিরে আসবে। গেছে পশ্চিম দিকে, রিটার্ন আসলে সেটা পূর্ব দিকে আসবে। তাহলে v2 মাইনাস u2 এর সমান। এই জিনিসটা আমার রেজাল্টে আসতে হবে। শর্ত কি? যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমরা কার মানটা যেন বের করতে চাচ্ছি? v2 এর মান। v2 এর জন্য ফর্মুলা লিখব। v2 এর ফর্মুলা কি ছিল? 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু, সরি এখানে একটা জিনিস মিস গেছে, সেটা হলো একটা u1 এখানে ছিল আর এখানে হবে u2। এখন খেয়াল করেন, m1 আমি কাকে বলছিলাম? দেয়ালের ভরকে, তাই তো? আচ্ছা, তা দেয়ালের ভরটা কত? m। m1 m আর m2 কত? 0। ওকে, u1 রয়ে গেল মাইনাস m1 কত? m, m2 কত? 0। m1 m, m2 0। এখানে u2 কত? তো এখানে থাকলো কি দেখেন, 2u1 মাইনাস mm কাটা যাবে, শুধু u2 থাকবে। এখন খেয়াল করেন, টেনিস বলটা দেয়ালে আঘাত করছে, দেয়ালটার জড়তা অসীম বলেছিলাম। দেয়ালের কি আদিতে কোনো বেগ ছিল? দেয়ালের শুরুতে কোনো বেগ ছিল না। অর্থাৎ এই ইনফরমেশনটাও কিন্তু আমাদের লাগবে, সেটা হচ্ছে u1, এটা 0 ছিল, আগের বেগ 0 ছিল। তা u1 এর মান যদি আমি 0 বসায় দেই, এখানে থাকবে কি? শুধু মাইনাস u2। তাহলে দেখেন v2 কত আসছে? মাইনাস u2। অর্থাৎ টেনিস বলের শেষ বেগ আর আদি বেগের মান সমান। অর্থাৎ যেই বেগে গেছে সেই বেগেই আবার ব্যাক আসছে। মাইনাস দেখে আমরা কি বুঝবো? সে রিটার্ন আসছে। তো এটা কখন হয়? যখন একটা নগণ্য ভরের বস্তু একটা তুলনামূলক অসীম ভরের বস্তুকে আঘাত করে, সে যেই বেগে গেছে আবার সেই বেগেই ফিরে আসে। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের সংঘর্ষ রিলেটেড যে প্রশ্নগুলো ছিল, সেগুলোর ইম্পর্ট্যান্ট ম্যাথটা যেটা করেছি সেটা তো ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, প্লাস 2টা ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দেখলাম। তাহলে আজকে আমাদের লেকচারে যা ছিল টপিকে, সেই টপিকগুলো আমরা কমপ্লিট করেছি। তাহলে আপনাদেরকে এখন আজকের জন্য বিদায় জানাই। ধন্যবাদ সবাইকে।